দ্বিতীয় পর্ব ৫। জুরার কাছ থেকে আলাদা হয়ে কুচাক নিজের মনে বিড়বিড় করতে করতে চলেছে। প্রথম দিকে বেশ জোরেই হাঁটছিল, কিন্তু অন্ধকার যত ঘনিয়ে আসে ততই কমতে থাকে তার গতি। দত্তিদানোর কথা মনে পড়তেই গলা আপনা থেকেই যেন হাঁসের মতো সামনের দিকে লম্বা হয়ে আসে। পেছনে বাঁকানো ঠ্যাং পর্বতের সেই অশরীরী লোমশ মানুষদের মুখোমুখি হওয়ার কথা মনে হতেই তার গলা ঘড়ঘড় করে উঠল। ওরে বাপ, তাহলেই তুই গেছিস কুচাক, একেবারে ফর্সা। মাঝে মাঝে সে থমকে দাঁড়ায়, নিজের ছায়াটা ভালো করে পরখ করে। হ্যাঁ, কি ওটা? ছায়া? কার? আমার? নাকি? কোমরে দুহাত রেখে সে একটু নেচে নেয়। না, ছায়াটাও নাচছে। সে আশ্বস্ত হয়। শেষ পর্যন্ত গুহা আর পরিচিত গাছপালা নজরে পড়তে কুচাক যেন কতকটা স্বস্তি বোধ করলে। আগুন জ্বালানোর জন্য সে ডালপালা ও বাকল কুড়োতে শুরু করে। কিন্তু হঠাৎ ও কি, একটা শব্দ না? বুক তার ধরাস করে উঠল। ডালপালা পড়ে গেল হাত থেকে। শব্দটা আসছে গাছ থেকে। উরে বাপ, কি 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 ওটা? কিন্তু ওদিকে তাকাবে কে? কুচাক? ওরে বাবা রে! যাই হোক, শেষে অনেক কষ্টে চোখের কোণা একটু ফাঁক করে সে তাকালো গাছটার দিকে এবং প্রায় সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল, আরে আরে, একটা লক্ষ্মী পেঁচা না! ব্যাস, আনন্দে ডগমগ কুচাক। আর ভয় নেই, গাছে বসে আছে এক লক্ষ্মী পেঁচা। দত্তি দানো জিনদের হাত থেকে লক্ষ্মী পেঁচাই তো মানুষকে রক্ষা করে। এই বিজন অরণ্যে লক্ষ্মী পেঁচার মতো নির্ভরযোগ্য সঙ্গী ও রক্ষক আর কে আছে? খুশিতে কুচাক যেন উপচে পড়ে। অন্তরঙ্গ বন্ধুর মতো সে লক্ষ্মী পেঁচার দিকে চোখ মটকালে। অবশ্যই তার আগে সে ওকে আদর করে কিঞ্চিত অনুযোগ ভর্ৎসনা করে নিয়েছে তাকে ভয় দেখানোর জন্য। পায়ের বাঁকানো ধারালো নখ দিয়ে লক্ষ্মী পেঁচাটা ঠোঁট সাফ করছিল। কুচাকের ব্যাপার দেখে সে বুঝি তাজ্জব বনে যায়। গোল গোল হলদে ড্যাবড্যাবে চোখে তাকিয়ে থাকে তার দিকে। চটপট আবার শুকনো খড়কুটো ডালপালা কুড়িয়ে নিয়ে গুহার মুখের সামনে এসেই দাঁড়িয়ে পড়ল কুচাক। ইহ, ভিতরে কি অন্ধকার! এক ঢিবির আড়ালে লুকিয়ে সে জোরে হাঁক ছাড়লে, গাব 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 গাব। কিন্তু না, নীরব গুহা, কিছুই বেরোনো না সেখান থেকে। তবুও ভেতরে যা অন্ধকার, বিশ্বাস নেই কেউ হয়তো ঘাপটি মেরে পড়ে থাকতে পারে। কোমর বন্ধের ভাঁজ খুলে সে একটা পুটুলি বের করলে। তেলচিটে একখণ্ড চামড়া দিয়ে মোড়া পুটুলিটা। চামড়ার ভাঁজ খুলতে খুলতে একটা ছোট থলি বেরোলো তার থেকে। থলি থেকে বেরোলো একটা চকমকি ও সোরার আড়কে ভেজানো কিছু ছাগলের চুলের জ্বালানি আর একখণ্ড ইস্পাত, আগুন জ্বালাবার সরঞ্জাম। কুচাক বসে পড়ে বাঁ হাতে চকমকি ধরে বুড়ো আঙুল দিয়ে জ্বালানি চেপে ধরল তার সঙ্গে। তারপর ইস্পাতের খণ্ডটা দিয়ে চকমকিতে ঘা মারতেই আগুনের ফুলকি উঠল। ঘায়ের পর ঘা মেরে চলেছে কুচাক, ফুলকিও উঠছে। কিন্তু কি কাণ্ড রে বাবা, জ্বালানিতে যে কিছুতেই আগুন ধরছে না। নিদারুণ শীতের জন্যই হোক বা ভয়ে আঙুল অসাড় হয়ে যাবার জন্যই হোক, কুচাকের হাত কাঁপছে। আঙুলের ফুলকি ঠিক মতো জ্বালানিতে লাগছে না। নিস্তব্ধ অন্ধকার রাত্রি, সামনে অন্ধকার গুহা। আতঙ্কে কুচাকের কি ছাই কোনো দিকে তাকানোরও উপায় আছে? তার দৃঢ় বিশ্বাস গুহার অশরীরী ছায়ারা আগুনকে ভয় করে বলেই তাকে আগুন জ্বালতে দিচ্ছে না। বাবারে, এখন কি করি? হাড় কাঁপানো অন্ধকার শীতের রাতে কুচাক ঘামতে শুরু করে। যাই হোক, অনেক কষ্ট ও কসরতের পর জ্বালানি থেকে শেষ পর্যন্ত ধোঁয়া বেরোতে শুরু করলো। সামনেই জড়ো করা শুকনো ঘাসের আঁটির মধ্যে সেটা ঢুকিয়ে দিয়ে ফুঁ দিতেই আগুন জ্বলে উঠল। জ্বলন্ত ঘাসের আঁটিটা কুচাক ছুঁড়ে দিলে গুহার মধ্যে। গুহাটা আলোকিত হয়ে উঠল। ধোঁয়ায় কালো নোংরা প্রকাণ্ড গুহা, 120 ফুট উঁচু, 90 ফুট চওড়া। ঘোড়া সমেত সেখানে 100 লোকের জায়গা হতে পারে। শতাব্দীর পর শতাব্দী প্রতি বছরই স্থানীয় শিকারীরা এখানে এসে আস্তানা গাড়ে। কত রকমের বিচিত্র দ্রব্য সম্ভারী না রয়েছে সেখানে। হাড়ের তৈরি বর্ষা ফলক, মরচে পড়া তীরের ফলা, নানা জাতের জানোয়ারের হাড়গোড়, মানুষের মাথার খুলি, সব স্তূপাকার হয়ে আছে গুহার উঁচু দেওয়াল ঘেঁষে। শুকনো ঘাস পাতা ডালপালা কুচাক আগুনে ফেলে দিল। সরু নীলাভ আগুনের শিখা হিসিস শব্দে জ্বলতে শুরু করে।
মাথার খুলিগুলোর করাল চক্ষুকোটর জলজল করতে থাকে, ঝকমক করতে থাকে তাদের সাদা দাঁতের পাটি। শুকনো কাঠগুলো চিড়বিড় করে পুড়ছে। হঠাৎ একসময় ফুলকি ছড়িয়ে সেগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। যা! কুচাক হাঁপ ছাড়লে। কোথায় অন্ধকার আর কোথায় বা সেই অপদেবতারা! এতক্ষণ যারা তাকে আধমরা করে রেখেছিল সব হাওয়া। গা হাত পা ভালো করে আগুনে সেঁকে সে ব্যাগে তুষার ভরে নিয়ে এলো বাইরে থেকে। গুহায় ফিরে জ্বলন্ত একখানা কাঠ সে তুলে নেয় চুল্লি থেকে। এক কোণে এক ফাটলের মধ্যে কাঠখানা পুঁতে দেয়। তারপর শুরু হয় তার মন্ত্র পড়া। দূর অতীত থেকে চলে আসছে এই পবিত্র অনুষ্ঠান। কাজ শেষ করে কুচাক স্বস্তির নিঃশ্বাস ফেললে। গুহার একপাশে গাদা করা কতগুলো পাথর, সেগুলো সরিয়ে ফেলতেই বড় একটা পাথরের ঢাকনি দেখা যায়। ঢাকনিটা তুলতেই গোপন এক গর্ত বেরিয়ে পড়ল। গর্ত থেকে কুচাক বের করলো বড় এক রান্নার কড়াই। বহুকাল আগে তার পূর্বপুরুষেরাই ওটা নিয়ে এসেছিল এখানে। কড়াইটাকে সে আগুনের ধারে নিয়ে এলো। ধাতুর তৈরি নানা জিনিস, লোহার ফাঁদ ইত্যাদি হরেক রকম বস্তু তার মধ্যে। জিনিসগুলো সব বের করে সে কড়াইয়ের ধুলোবালি, ময়লা মরচে সব সাফ করে ফেলে। তারপর সেটা চাপিয়ে দেয় আগুনের ওপর, তুষার গলিয়ে লপসি তৈরি করার জন্য। কাজ করতে করতে গুনগুন করে তার গানও চলেছে। অন্যের তৈরি গান সে কোনো কালেই পছন্দ করে না, নিজের তৈরি গানেই সে সুর ভাঁজছে। স্তূপীকৃত ধাতুর জিনিসগুলো তার বড় শখের গুপ্তধন। জুরাও জানে না এর খবর। জিনিসগুলো ভালো করে পরখ করে আবার সে গোপন জায়গায় রেখে দেয়। পাথরের বড় ঢাকনিটা বসিয়ে দেয় গর্তের মুখে। খিদে পেট চঞ্চন করছে, অথচ জুরার পাত্তা নেই। কি করছে ছোঁড়াটা? আগামীকাল সে যে ভেড়ার মেটুলি খাচ্ছে সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই কুচাকের। কেনই বা থাকবে? জুরা হলো গিয়ে দুনিয়ার সেরা শিকারী, তার জুড়ি নেই। সুতরাং সন্দেহ থাকার কথাও নয়। কুচাকের খটকা শুধু এক জায়গায়, মেটুরিটা সে খাচ্ছে কখন, দিনের বেলায় না সন্ধে? আগামীকালের শিকার সম্বন্ধে সে এখন এতই নিশ্চিন্ত যে অবশিষ্ট 3 মুঠো ময়দা ফুটন্ত জলের মধ্যে ফেলে দিয়ে সে আবার গান ধরল, আগামীকাল মেটুলি খাবো চর্বি। ওরে বাপ! কুচাক হঠাৎ হাউমাউ করে উঠল। ওরে বাবা, কি ওটা? হ্যাঁ, বাবু না? হ্যাঁ হ্যাঁ, বাবুই তো। বাবু হঠাৎ তীর বেগে ভেতরে ঢুকে চিল্লাতে শুরু করেছে বেখাপ্পা বেয়াড়ার মতো। গালাগাল করতে করতে একখানা ডাল কুচাক ছুঁড়ে মারলে বাবুর দিকে। পাজি হতচ্ছাড়া কুত্তি, জানটা গেছিল আর কি। কিন্তু পরক্ষণেই তার দুশ্চিন্তা দেখা দেয়। জুরার কি হলো? কোনো দুর্ঘটনা ঘটলো না তো? এগিয়ে গিয়ে যে খোঁজ করবে সে সম্ভাবনা নেই। যা অন্ধকার! কুচাক ইষ্ট দেবতার নাম জপ শুরু করে। জুরা এলো অনেক পরে। কুচাক আনন্দে প্রায় লাফিয়ে উঠল। সে এত খুশি যে জুরার সঙ্গে যে বন্দুক নেই তা লক্ষ্যই করে না। জুরা অত্যধিক গম্ভীর, বিষণ্ণও বটে। আগুনের ধারে সে গুম মেরে বসে রইল। তাকে ঘিরে বাবুর চিৎকার লাফালাফি চলছে। তার দিকে খানিক থুতু ফেলে কুচাক খেঁকিয়ে উঠল, দূর হ হারামজাদি! জুরা শেষে মুখ খোলে, বললে, বড় কঠিন অবস্থায় আমরা পড়েছি। সব কটা বন্দুকই ভালুকে ভেঙে ফেলেছে। হ্যাঁ! কুচাক আর্তনাদ করে উঠল। এবারে তার নজরে পড়ে জুরার সঙ্গে বন্দুক নেই। সে হায় হায় করে উঠল, সর্বনাশ সর্বনাশ! জানোয়ারদের দেবতা তাহলে আমাদের মাংস দিতে নারাজ। তাছাড়া ভালুকেরা পাথর ছুঁড়ে রিঝায়াকেও মেরে ফেলেছে। ক্ষুব্ধ অবসন্ন কণ্ঠে জুরা আবার বললে, হ্যাঁ, কি কি বলছো তুমি? রিঝায়াকে মেরে ফেলেছে? হাউমাউ করে কুচাক আবার কোঁকিয়ে উঠল। অনেকক্ষণ কেটে যায়, কারো মুখে কথা নেই। নিস্তব্ধ গুহা, নিস্তব্ধ বনপর্বত। অসহায় অবস্থা বুঝে বাবুও যেন নীরব হয়ে গেছে। পাতলা লপসি দুজনে শেষ করে নীরবে। চামড়ায় ভালো করে মাথা জড়িয়ে শুয়ে পড়তে পড়তে জুরা বললে, বড্ড কঠিন অবস্থায় পড়তে হলো। দ্বিতীয় পর্ব 6। আবার সেই উপোস, দিনের পর রাত, রাতের পর দিন। সময় যেন আর কাটতে চায় না। ঘন্টাগুলো যেন অনন্তকাল ধরে গড়িয়ে গড়িয়ে চলেছে। কড়াইতে অবিরাম জল ফুটছে। মাঝে মাঝে ওরা এক টিপ করে চা তাতে ফেলে দেয়। নিছক জলের বদলে তবু তো কিছু পেটে যাবে। অধীর আগ্রহ নিয়ে বাবু অপেক্ষা করে।
জুরা কখন শিকারে বেরোবে। গুহাময় সে ছুটোছুটি করে বেড়ায়, শোঁকে সব জায়গা, কিন্তু বন্দুক মেলে না কোথাও। শিকারে বেরোবার জন্য সে অস্থির। শেষ পর্যন্ত আজ সকালে সে এক কাণ্ড করেছিল, ছুটে গেছিল সেই অলক্ষণে জুনিপার গাছটার দিকে। বসে বসে ওরা তখন চা মেশানো জল খাচ্ছে। এমন সময় কুচাক বললে, দেখ। বাবু একখণ্ড চামড়ার স্ট্র্যাপ কামড়ে ধরে বন্দুকের এক দুমড়ানো নল টানতে টানতে গুহায় নিয়ে আসছে। জুরার পায়ের কাছে ওটা রেখে সে তাকালো তার চোখের দিকে। মনিবের কাছ থেকে সে বাহবা পাবার আশা করছে। রাগে জুরার চোখ জ্বলে উঠল, ধমকে উঠল, এটা ভাঙা, কোনো কাজে লাগবে না। বাবু সরে গিয়ে ধীরে ধীরে গুহার মুখে গিয়ে বসল। রোদ পোয়াতে পোয়াতে আর চোখে সে দৃষ্টি রাখে মনিবের ওপর। দুপুরবেলা কুচাককে কিছু গুলজান শুকোতে বলে লোহার ফাঁদ নিয়ে জুরা রওনা হলো ওপরে পর্বতের দিকে। হিমবাহের ওপর দিয়ে ভেড়া চলাচলের পথ গেছে, সেখানে সে ফাঁদ পাতবে, বরাত জোরে যদি একটা আটকা পড়ে। কুচাক চলল গুলজানের মোথা তুলতে। পর্বতের দক্ষিণ দিকের খাড়া ঢাল সূর্যের আলোয় নতুন করে গুলজানে ভরে গেছে। হাতের ছোট্ট কুড়ুলটার হাতল দিয়ে দুপাশের পাথর ঢিবিতে ঠুকঠাক ঘা মারতে মারতে কুচাক চলেছে। চারিদিকে বড়সড় কাঠবেড়ালি জাতের মারমটের দল। কুচাককে দেখেই তারা তীর বেগে গর্তে ঢুকে পড়ছে, পেছনের পায়ে ভর দিয়ে ভয় বিস্ময়ে তাকিয়ে দেখছে তাকে। পর্বতের ওপরে তুষারের আস্তরণ ভেদ করে সবুজের সমারোহ উকিঝুঁকি মারতে শুরু করেছে। উষ্ণ রোদে পাঁশুটে পর্বতগুলো গন্ধে ভরপুর। নিচে বহু বহু নিচে পার্বত্য জলা সবুজ আভায় সব ঝলমল করছে। ঢিবি ও টিলার ফাঁকে ফাঁকে কাঁকুড়ে জমিতে গুলজান জন্মেছে। 15টা মোথা তুলে কুচাক ধুয়ে শুকিয়ে ফেললে। এবার সেগুলো কাটতে হবে। ক্ষোভে দুঃখে ছোড়াটা সে টেনে বের করে, শোঁকে কয়েকবার। গুলজানের এমনি অস্বাভাবিক দুর্গন্ধ যে সেটা দূর করা চারটিখানি কথা নয়। গা ছেড়ে আসার আগে অনেক কষ্টে এই ছোড়াটা সে গন্ধমুক্ত করেছিল, আবার তা নোংরা করতে হবে। মনের কষ্টে কুচাক ভাবতে বসে। পর্বতের উপর দিয়ে নিচু হয়ে ঈগল উঠছে, চকচক করছে তাদের পাখার নিচেকার সাদা পালকের রাশি। পাখার ঝাপটায় ছোট ছোট নুড়ি স্থানচ্যুত হয়ে গড়িয়ে পড়ছে নিচে। কুচাক গভীর চিন্তায় ডুবে গেছে, কোনো দিকে লক্ষ্য নেই। হঠাৎ কোটে টান পড়তেই ভয়ে সে চেঁচিয়ে উঠল, আরে আরে! পরক্ষণে দেখে বাবু তার কোটের কোনা ধরে টানছে, অর্থাৎ ডাকছে। নিরর্থক যে ডাকছে না তাতে সন্দেহ নেই। ছোড়াটা খাপে ভরতে ভরতে কুচাক এক লাফে উঠে দাঁড়ালো, ছুটল বাবুর পেছনে। বাবু আগে আগে ছুটছে, মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছে আর ডাকছে তাকে লক্ষ্য করে। আনন্দে উত্তেজনায় ফোঁস করছে কুচাক। বাবুরও যেন তর সইছে না। হঠাৎ একটা কথা মনে হতেই কুচাকের পা দুটো যেন আপনা থেকে থেমে যায়। আচ্ছা, ব্যাপারটা যদি একটা জ্যান্ত ভাল্লুক হয় তাহলে? বাবু কিন্তু সমানে ডেকে চলেছে। কুচাক শেষ পর্যন্ত নিজেকে সান্ত্বনা দেয়, না, খোশ মেজাজেই বাবু ডাকছে। সাহসে ভর করে সে এক টিলার উপর গিয়ে উঠল। অদূরে পুরনো এক গলে যাওয়া হিমানী সম্প্রপাতের পড়ে থাকা অবশিষ্ট অংশে ছোট বড় পাথরের ঢিবি ইতস্তত ছড়িয়ে আছে। তারই একটার উপর বসে আছে জুরা। একটা পা সে রেখেছে এক মরা পাহাড়ি ছাগলের উপর। ছাগলটার বয়স বেশি নয়। আঙুল দিয়ে জুরা ছাগলটা দেখিয়ে দিলে। কুচাকও বুঝলো ব্যাপারটা। নিঃশব্দে এগিয়ে গিয়ে অনেক কষ্টে একখণ্ড চামড়া সে ছাড়িয়ে নিলে ছাগলটার গা থেকে। পাথরের মতো শক্ত চামড়া, চামড়ার নিচে শুকনো মাংস। ছাগলটা বরফের নিচে রয়েছে বহু বছর। দীর্ঘশ্বাস ফেলে কুচাক শখেদে বলে, হুম, হারাম, চলবে না। ছোড়াটা দিয়ে সে ছাগলের কণ্ঠনালীটা দেখিয়ে দেয়, সেটা হালাল করা নেই। মুসলমানি আইনের বিধান হলো কণ্ঠনালী কেটে রক্ত বের করে দিয়ে জবাই করতে হবে, নয়তো সে মাংস খাওয়া গুনাহ। জুরা কথা বলে না, নীরবে ছোড়া বের করে ছাগলটা সে খণ্ড খণ্ড করে কেটে ফেললে। বাবু এটা আবিষ্কার করেছিল, তাই বকশিস হিসেবে একটা খণ্ড সে ছুঁড়ে দিলে বাবুর দিকে। বাকি খণ্ডগুলো নিয়ে চলল ফাঁদ পাতার জন্য। হিমবাহের ওপর দিয়ে ভেড়া চলাচলের যে পথ গেছে সেখানকার দুটো ফাঁদ বাদে আর সব জায়গায় সে ফাঁদ পাতল ওই সব মাংসের টুকরো দিয়ে। মাংসাশী কোনো জানোয়ার ফাঁদে আটকাতে পারে সেই আশায়। কুচাক ফিরে চলল গুলজানের মোথাগুলোর দিকে। পর্বত থেকে নামতে নামতে রাগে সে দাঁত কিড়মির করে। পর্বত শ্রেণীর ঢালে ছাগল ও ভেড়ার পাল চলছে।
এত কাছে অথচ কত দূরে। গুলজানের বিশ্রী দুর্গন্ধ তার নাকে আসছে, বমি ঠেলে আসতে চায়। ছাগলটার মাংস না নেওয়ায় তার এখন আফসোস হচ্ছে। গুলজানের মোথাগুলোকে সে খাড়াইয়ের উপর থেকে দূরে ছুঁড়ে ফেলে দিলে। জুরা এলে বলল, গুলজান এখনো শুকোয়নি, তাকে পিষে ময়দা করা চলবে না। জুরা উচ্চবাচ্য করে না, শিকারী সে, মাংস খেতে অভ্যস্ত। গুলজান সেও বরদাস্ত করতে পারে না। খাওয়ার কিছুই নেই, পরদিনও সেই অবস্থা, শুধু চা মেশানো গরম জল। কুচাক খিদে অস্থির, নাচার অবস্থা। আবার কিছু গুলজান তুলে সে শুকোতে দিলে। তৃতীয় দিনে ফাঁদ পরীক্ষা করতে বেরিয়ে জুরা ফিরল অল্প বয়সী একটা ঈগল বেঁধে নিয়ে। ঈগলটাকে দেখে কুচাকের চোখ বিস্ফারিত। সর্বনাশ, ঈগল পবিত্র পাখি, তার মাংস খাওয়া হারাম। কিন্তু জুরা নীরব, নিঃশব্দে সে ছোড়া বের করল। এত বড় কাফেরি কাণ্ড দেখাও গুনাহ। কুচাক দুহাতে মুখ ঢাকে। যখন সে চোখ মেলল, ঈগলের কণ্ঠনালী বেয়ে রক্ত চুঁইয়ে পড়ছে। শেষ পর্যন্ত কুচাক সিদ্ধান্তে এলো, গুলজান খাওয়ার চেয়ে জীবনে একবার, মাত্র একবার ঈগলের নিষিদ্ধ মাংসের স্বাদ নিলে এমন কিছু অন্যায় হবে না। অনেকক্ষণ ধরে ঈগলটাকে তারা সিদ্ধ করল, তবু তার মাংস এত শক্ত যে দাঁত বসানোই দায়। দ্বিতীয় পর্ব ৭। ৫ দিন কেটে গেছে। তারপর খাওয়ার মধ্যে শুধু ওই চা মেশানো গরম জল আর গুলজানের মোথা। নিতান্ত নিরুপায় না হলে গুলজান খাওয়ার কথা ওরা ভাবতেই পারে না। বাবুর কথা অবশ্য আলাদা। পর্বতে ফিকে ছাইরঙা গিরগিটির আস্তানা, সেই সব গিরগিটি শিকার করে বাবু খিদে মেটাচ্ছে। ৬ দিনের দিন আবহাওয়ায় পরিবর্তন দেখা যায়। ঠান্ডা বাড়ছে। মনে মনে জুরা ও কুচাকেরও প্রার্থনা ঠান্ডা আরো বাড়ুক। আবহাওয়া আরো ঠান্ডা হলে ছাগল ও ভেড়ার পাল হিমবাহ পেরিয়ে দক্ষিণ মুখ ধাওয়া করবে। তখন চাই কি এক আধটা ফাঁদে আটকেও যেতে পারে। মেঘের অবস্থা পরীক্ষা করার জন্য গুহাটা যে পর্বতে, জুরা বারবার তার মাথায় গিয়ে উঠছে। শেষে একসময় ফাটলের ভেতর দিয়ে সে নিচের গুহার ভেতরে কুচাকের উদ্দেশ্যে হাঁক ছাড়লে, মেঘে মেঘে তোলপাড় চলছে, বুঝলে? যে পর্বতের মাথায় জুরা দাঁড়িয়ে আছে তার সামনে সুবিস্তীর্ণ এক ফাঁকা এলাকা, চারিদিক পর্বতশ্রেণী দিয়ে ঘেরা, দেখতে অনেকটা সুবিশাল একটা গভীর গামলার মতো। আবহাওয়ায় পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে মেঘ এখানে ঘন হয়ে আসছে, পাক খাচ্ছে। অদ্ভুত এই ফাঁকা এলাকাটার কিনারে দাঁড়িয়ে ধরা যায় আবহাওয়ার পরিবর্তন। জুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সৌকসাই নদীর গতিপথ ধরে কাশগড় বায়ু এর ভিতরে ছুটে আসছে। কাশগড়ের দেখা হচ্ছে তাজিক বায়ুর সঙ্গে। তাজিক আসছে পশ্চিমের গিরিখাত ধরে। তেমনি দক্ষিণ থেকে আসছে আফগান বায়ু। ঠান্ডা হিমেল বায়ুও বসে নেই, সে ছুটে আসছে উত্তরের গিরিপথ ধরে হিমবাহের উপর দিয়ে। ফুটন্ত কড়াইয়ের মধ্যে বাষ্প যেমন পাক খায়, মেঘও তেমনি পাক খেতে খেতে খোলা এলাকাটার কিনারা বেয়ে ওপরে উঠতে থাকে। একটা অংশ পর্বতের ঢাল বেয়ে আরো উপরে উঠে গুহা পেরিয়ে দক্ষিণে ছুট দেবার চেষ্টা করতেই আফগান বায়ুর বোধহয় এ বেয়াদপি সহ্য হলো না। সে ছুটে এসে মেঘকে ধাক্কা মেরে নিচে নামিয়ে এনে ছিন্ন ভিন্ন করে ফেললে। এমনি করে বাতাস ও মেঘের মধ্যে বিষম ওলট পালট চলতে থাকে। আবহাওয়া আরো ঠান্ডা হয়। জুরা এবার বাবুকে নিয়ে রওনা হলো পর্বত শ্রেণীর দিকে। আর কুচাক গুহার অদূরে দুখানা পাথর দিয়ে সে নাক কুঁচকে গুলজান গুঁড়ো করতে বসলো। দুনিয়ার গা থেকে যেন গুলজানের গন্ধ উঠছে। নিজের মনে বিড়বিড় করছে সে, এখন কিং কর্তব্যম, সরে পড়ব? কোথায়? বাড়ি? দূর, সেখানেও তো সেই আকাল আর গুলজান। তাছাড়া জুরা কি রাজি হবে? ছোঁড়াটা যেমন একগুয়ে তেমনি দেমাকে, জান দেবে তবু মাংস না নিয়ে ঘরে ফিরবে না। গুলজানের ময়দা করা সাঙ্গপ্রায় হঠাৎ ছুটতে ছুটতে বাবু এসে হাজির। আবার সে তার কোট কামড়ে ধরে টানতে শুরু করেছে। কুচাক মহা খুশি। গুলজানের ময়দাটা এবারে ফেলে না দিয়ে একটা পাথরের নিচে লুকিয়ে রেখেই সে ছুটল বাবুর পেছনে। এবার তার সিদ্ধান্তে কোনো কিন্তু নেই। ছাগল হোক আর ভেড়া হোক, বুড়ো হোক আর যুব হোক, কুছ পরোয়া নেই। জবাই করা আছে কিনা তারও পরোয়া করবে না। ওটাকে সে সমাদরে এনে সেদ্ধ করে উদরস্থ করবে। হিমবাহের দিকে না গিয়ে বাবু
সম্পূর্ণ ভিন্ন দিকে চলেছে। চলতে চলতে কুচাক হাঁপিয়ে পড়ল। বুক চেপে ধরে বারবার সে থামে জিরিয়ে নেবার জন্য। দুর্গম পথ আরো দুর্গম হয়ে উঠেছে। আগে পিছে ডাইনে বাঁয়ে শুধু খাড়া পাহাড় আর পর্বত আর টিলা ও ঢিবি। বাবুর কিন্তু ছোটার বিরাম নেই। জামার আস্তিনে ঘাম মুছতে মুছতে টেনে হিঁচড়ে অতি কষ্টে কুচাক চলেছে তার পেছনে। চার হাত পায়ে ভর করে হামাগুড়ি দেবার মতো তার অবস্থা। এমন সময় হঠাৎ ও কি, হাউমাউ করে উঠল কুচাক। সর্বনাশ! হিংস্র এক প্যান্থার বা প্রকাণ্ড চিতাবাঘ গর্জন করে ঝাঁপিয়ে পড়েছে তার উপর। সঙ্গে সঙ্গে কোথায় গেল কুচাকের ক্লান্তি ও অবসাদ। ক্ষণেক আগে হামাগুড়ি দেবার ক্ষমতাও যার ছিল না, প্যান্থার দেখেই সে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল, ছিটকে পড়ল পেছনে। সাধের শেয়াল লোমের টুপিটা উড়ে গেল মাথা থেকে, সেটা তুলে নেবারও ফুরসত হলো না। প্রকাণ্ড ভয়াল প্যান্থারের কবল থেকে আত্মরক্ষার চেষ্টায় তারস্বরে আর্তনাদ করতে করতে কুচাক মরি বাঁচি করে ঢাল বেয়ে ছুটল নিচের দিকে। প্যান্থার জলকে ভয় করে, তাই জলের দিকেই দৌড়াচ্ছে কুচাক। ওখানে একবার পৌঁছাতে পারলে হয়, খালে গিয়ে সে ডুব দেবে। পেছনে জানোয়ারটার লাফ দেবার শব্দ শোনা যায়। সামনেই এক ঢিবি, লাফ মেরে সেটা টপকাতে গিয়ে কুচাকের পা হড়কে গেল। উরে বাবা রে, জান নিলে রে! বুক ফাটা আর্তনাদ করেই সে চিৎপাত। প্যান্থারও ঝাঁপিয়ে পড়ল তার উপর। মোলাম মোলাম বলে চেঁচিয়ে উঠল কুচাক। তারপর লাথির পর লাথি। হ্যাঁ, ওরে বাবা! প্যান্থার যে তার নাক চাটছে। সঙ্গে আবার কুচাকের হাহাকার। তারপরেই আবার লাথি এবং লাথির পর লাথি। কিন্তু হলোটা কি? ব্যাপারটা কি? প্যান্থার তো কিছু বলছে না। বাঁ চোখটা কুচাক অতি সন্তর্পণে একটু ফাঁক করেই লাফিয়ে উঠল ভূমিশয্যা ছেড়ে। হ্যাঁ, কোথায় প্যান্থার? পাশে দাঁড়িয়ে আছে বাবু। রাগে কুচাকের পিত্তিনাড়ি জ্বলে গেল। সে রুখে উঠল, হতচ্ছাড়ি পাজি শয়তান, তোকেই আমি প্যান্থার ঠাউরেছিলাম। রাগে গড়গড় করতে করতে সে ফিরে যাবার উপক্রম করতেই বাবু আবার তার কোট কামড়ে ধরল। কুচাকের মনে হলো চোখ পিটপিট করে ও যেন হাসছে। এমন সময় হঠাৎ তার কানে এলো জুরার গলা। সঙ্গে সঙ্গে কুচাক আবার চাঙ্গা। তাড়াতাড়ি এক ঢিবির মাথায় উঠতেই দেখে কিছু দূরে আরেকটা ঢিবির ওপর জুরা বসে আছে, হাতের ইশারায় তাকে ডাকছে। ভয় কুচাক গমিয়ে উঠল। আরে আরে, একটা প্যান্থার ওখানে! শান্ত নির্বিকার কণ্ঠে জুরা জবাব দেয়, জানি, ওটা ফাঁদে পড়েছে। হ্যাঁ, ফাঁদে পড়েছে? আনন্দে উত্তেজনায় কুচাক দু চার লাফেই জুরার কাছে গিয়ে হাজির। বিরাটাকায় এক প্যান্থার, একটা পা ফাঁদে আটকে গেছে। ওরা একটু নড়াচড়া করেছে কি, সে ভয়ঙ্কর গর্জনে দাঁত খিচিয়ে উঠছে। জুরা ও কুচাক এবার দারুণ উৎসাহে ওর দিকে পাথর বৃষ্টি শুরু করলো। খাদ্য হিসেবে প্যান্থারের মাংস অচল কিছু নয়, বিশেষ করে বর্তমান অবস্থায়। কিন্তু ঢিল ছুঁড়ে প্যান্থার শিকারের কথা কে কবে শুনেছে? এদিক ওদিক লাফ মেরে প্যান্থার কৌশলে এড়িয়ে যায় পাথরগুলো। বিশেষ করে সে মাথা বাঁচায় পাথর থেকে। তার গায়ে বেশ কয়েকবার চোট লাগলো বটে, কিন্তু তেমন মারাত্মক কিছু নয়। দুঃখে ক্ষোভে জুরা একসময় চেঁচিয়ে ওঠে, ওহ, বন্দুক থাকলে কখন ওটা খতম হয়ে যেত। বলতে বলতে আবার শুরু হয় তার পাথর বৃষ্টি। ভয়ঙ্কর চেহারা তখন প্যান্থারের। পাগলের মতো মাঝে মাঝে সে শেকলে দাঁত বসিয়ে দিচ্ছে, সারাটা মুখ রক্তে লাল। কুচাকের হাত পা কাঁপছে, জুরার দুই হাত ক্ষতবিক্ষত। প্যান্থারের গা থেকেও যথেষ্ট রক্তপাত ঘটেছে সন্দেহ নেই, কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে তখনও সে দুর্দান্ত। দিন শেষ হয়ে আসে, ওদের সব চেষ্টাই ব্যর্থ হয়। ঢিল ছুঁড়ে যে প্যান্থার ঘায়েল করা যায় না, এটা ওরা হাড়ে হাড়ে টের পেল আরেকবার। শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ, শেষ পর্যন্ত ওরা গুহার পথ ধরে। পথে জুরা লম্বা দুখানা মোটা লাঠি কেটে নিল। তুষার ও বরফ রাঙিয়ে পাহাড় পর্বতের ছায়া দীর্ঘতর করে সূর্য পাটে নামে। ক্লান্ত পায়ে ওরা চলেছে। সন্ধ্যা হয়ে যায় গুহায় ফিরতে। গুহার ভেতরে জড়ো করা অব্যবহার্য জিনিসের গাদা থেকে জুরা সবচেয়ে ভালো দুটো লোহার তীরের ফলা বেছে নিলে। তারপর তাদের ধার দিয়ে লাঠি দুখানার মাথায় বসিয়ে দিতেই চমৎকার দুটো বর্ষা তৈরি হলো। আবার সেই গুলজান ময়দার লপসি আর চা মেশানো জল। রাতে ঠান্ডা বাতাস শুরু হয়, সেই সঙ্গে তুষারপাত।
জুরার মেজাজ আবার চাঙ্গা হয়ে উঠল। ছাগল ও ভেড়ার পাল ঠান্ডার ভয় এবার হিমবাহ পার হয়ে দক্ষিণ মুখ ধাওয়া করবে। হিমবাহের পথে ফাঁদগুলো পাতা আছে। অধীর আগ্রহে জুরা ও কুচাক ভোরের প্রতীক্ষা করে। দ্বিতীয় পর্ব ৮। পরদিন ভোরে রওনা হয় তারা। পর্বতের ওপর ঘন হয়ে মেঘ জমেছে, স্যাঁতস্যাঁতে ভিজে মেঘ। তার ভেতর দিয়ে তারা ধীরে ধীরে উপরে উঠছে, উঁচু থেকে আরো উঁচুতে। চিরন্তন মেঘের দেশ ভেদ করে তারা উঠছে তো উঠছেই, চলেছে যেন স্বর্গের দেশে। শেষে একসময় মেঘের রাজ্য ছাড়িয়ে তারা এমন এক জায়গায় এসে পৌঁছালো যার নিচে মেঘ আর চারদিকে চোখ ধাঁধানো তীব্র সূর্যের আলো। অত উঁচুতে মেঘ উঠতে পারে না, তেমনি রোদেরও কোনো তাপ নেই সেখানে। হিমবাহ থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তাদের চোখে মুখে বিঁধছে সূচের মতো। ভেড়া ও ছাগলের পাল দলে দলে চলেছে হিমবাহের দিকে। বাবু ছটফট করে ওদের পিছু ধাওয়া করার জন্য। তার গলায় বাঁধা চামড়ার ফিতেটা কুচাক ধরে আছে। ফিতে সে বারবার টান মারছে। বড় বড় টিলা ও ঢিবির মাথায় ঈগলেরা বসে আছে, চোখে তাদের হিংস্র চাহনি। বল্লম দণ্ডে ভর দিয়ে জুরা ও কুচাক ধীর মন্থর পদক্ষেপে ক্রমশ উপরে উঠছে, উঠছে বিলিয়ান্ড কিকের দিকে। অত উঁচুতে বাতাস অত্যন্ত পাতলা, এত পাতলা যে হাঁটতেও কষ্ট হয়। একের পর এক শৈলশিরা পার হয়ে তারা একসময় নুড়ি ভর্তি এক হিমবাহের তলায় এসে দাঁড়ালো। কিছু দূরে নিঃসঙ্গ এক বুড়ো ছাগল হিমবাহ পার হয়ে চলেছে। ফাঁদে পড়ে তার পেছনের একটা পা ক্ষতবিক্ষত। ছাগলটার উপর নজর পড়তেই বাবু হঠাৎ লাফিয়ে উঠে ছুট দিলে সামনের দিকে। কুচাক এজন্য তৈরি ছিল না, ফিতেটা ফসকে গেল হাত থেকে। তারা দৌড়লো বাবুর পিছনে তাকে আটকাবার জন্য। বিচিত্র ভয়ঙ্কর এলাকাটার দৃশ্য, বরফের সুবিশাল চাংড়া ও স্তূপ পর্বত। দূরে দৃষ্টি চলে না, অদ্ভুত বিদঘুটে তাদের চেহারা, যেন কোনো রকমে টাল সামলে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। নোংরা ময়লা রঙের বরফের আস্তরণে ঢাকা এলাকাটা, ছোট বড় গর্ত এখানে ওখানে। যত দূর সম্ভব সাবধানে তারা ছুটছে বাবুর পেছনে। কুচাক মাঝে মাঝে পা হড়কে বরফের গর্তে গিয়ে পড়ছে। জোড়াও বাদ যাচ্ছে না, অবশ্য কুচাকের তুলনায় বারে অনেক কম। ময়লা বরফ শেষ হয় এক সময়। এবার শক্ত সাদা তুষার, পায়ের নিচে মচমচ করে তুষার ভাঙছে। সাদা তুষার শেষ হতেই এলো নীল রঙের বরফ। সব শেষে যে বরফ পড়লো, সবজে কালোতে মেশানো তার রং। বরফের মধ্যে চিড় ও ফাটল সর্বত্র। পিছল বরফে কুচাক হরদম আছাড় খাচ্ছে আর হিক্কা তুলছে সশব্দে। ফাটলের ভয় সে তটস্থ। গভীর ফাটলে গিয়ে পড়লে আর দেখতে হবে না, কোথায় তলিয়ে যাবে একেবারে জ্যান্ত কবর। জোড়ার পিছনে তার পায়ে পায়ে সে এগোনোর চেষ্টা করছে। এদিকে বাবু তাড়া করতেই ছাগলটা পিছনে ফিরে ছাই রঙা দাঁড়ি ও ধারালো শিং জোড়া দুরন্ত রাগে ঝাঁকিয়ে উঠল। হিংস্র ভয়ঙ্কর তার চেহারা। গত ২ বছর সে নিঃসঙ্গ জীবন যাপন করেছে। জোয়ান প্রতিদ্বন্দ্বীদের হাতে মার খেয়ে দল থেকে সে বিতাড়িত। আজ সে বুড়ো হয়েছে, তার উপর আহত। তবু শক্তি ও সামর্থ্যে নেহাত কম যায় না। দূর থেকে আরো দূরে সে সরে যাচ্ছে, ঢুকছে গিয়ে দুর্গম পর্বত রাজ্যে, আর ততই হিংস্র হয়ে উঠছে তার ক্রূর চোখের চাহনি। হিমবাহের কিনারায় সে প্রায় এসে পড়েছিল, এমন সময় বাবুর এই হামলায় সে ঘাবড়ে গেল। পর্বতশ্রেণীর দিকে না গিয়ে লাফিয়ে পড়ল নিচে, প্রায় গলে যাওয়া পুরনো এক হিমানী সম্প্রপাতের তলায়। সেখানে তাকে ধরা শক্ত নয়, তবু যতবার বাবু তেড়ে যাচ্ছে তার দিকে, ততবারই সে শিং বেঁকিয়ে রুখে দাঁড়াচ্ছে। এসব যেখানে ঘটছে তার পাশেই সুবিশাল এক পর্বত, শয়তানের কফিন বলা হয় তাকে। সোজা খাড়া সে উঠে গেছে মহাশূন্যে, হিমবাহেরও উপর। হিমবাহের তুষার প্রবাহ এখানে এসে দুভাগ হয়ে গেছে। এক ভাগ বাঁ দিকে গিয়ে মোড় নিয়েছে হঠাৎ। সর্বত্র বরফ, যেমন গভীর তেমনি পুরু। ভয়ঙ্কর ফাটলও সর্বত্র। কত তাদের গভীরতা কে জানে। এখানেই বাবু রুখছে ছাগলটাকে। দুপক্ষের তীব্র মোকাবিলা চলছে। এমন সময় গলার দড়িতে পা আটকে বাবু হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল।
জুরা ও কুচাক তখন ছাগলটার কাছাকাছি এসে পড়েছে। বাবু পড়ে যেতেই জুরা বল্লম বাগিয়ে ছুটতে ছুটতে চেঁচিয়ে উঠল, কিস কিস কিস। কিন্তু বাবু হঠাৎ অবসন্ন হয়ে পড়ল। তার জিভ বেরিয়ে এলো, জিভ দিয়ে লালা ঝরছে। করুণ অসহায় দৃষ্টিতে সে একবার তাকালো মনিবের দিকে, আর তারপরেই একখণ্ড বরফ গিলে শুয়ে পড়ল। ঘটনাটা এত অপ্রত্যাশিত যে জুরা ও কুচাক হকচকিয়ে যায়। বাবু পড়ে যেতেই ছাগলটা ফিরে দাঁড়ালো। তার মুখ দিয়ে রক্তের গ্যাঁজলা বেরোচ্ছে। যে দুশ্মন তাকে এতক্ষণ হয়রান করেছে সে পড়ে গেছে। দারুণ আক্রোশে সে হিংস্র ধারালো শিং ঝাঁকিয়ে ছুটে গেল বাবুর দিকে। বাবু লাফ দিয়ে পাশ কাটানোর চেষ্টা করলো একবার, কিন্তু পারল না, দড়িতে পা আটকে গেছে। পরক্ষণে ছাগলটা তাকে শিঙে তুলে প্রচন্ড জোরে আছাড় মারলে শক্ত তুষারের ওপর। বারেকের জন্য জুরা ও কুচাকের কানে এলো ক্ষীণ সরু গলার এক কিউ কিউ শব্দ। বাবু এক বাচ্চা প্রসব করেছে। আর ঠিক তখনই কড়কড় কড়মড় শব্দে হঠাৎ তুষারের আস্তরণ ফেটে গেল। তার তলায় প্রকাণ্ড এক গহ্বর। নিমেষের মধ্যে বাবু, তার সদ্যজাত বাচ্চা ও ছাগল তিনটেই অদৃশ্য হয়ে গেল গহ্বরের তলায়। নিদারুণ উদ্বেগ ও উৎকণ্ঠায় ক্ষণেকের জন্য জুরা বুঝি পাথর হয়ে যায়, আর কুচাক আতঙ্কে প্রায় বাহ্যজ্ঞান রহিত। উপুর হয়ে শুয়ে পড়ল সে বরফের উপর, আর এক টানা কোঁকিয়ে চলল আই আই করে, ওরে বাবা, মেদিনী রাক্ষুসে হাঁ করে চোখের পলকে সব কিছু গ্রাস করে নিলে। নিদারুণ ভয়ে বারবার সে বরফ সাপড়ে ধরছে দুহাত বাড়িয়ে। প্রকৃতির রাজ্যে কিন্তু ততক্ষণে আবার সব আগের মতোই স্বাভাবিক। ক্ষণকাল আগে যে এত বড় ঘটনাটা ঘটে গেল তার চিহ্নও নেই কোথাও। আগের মতোই চোখ ঝলসানো সূর্যের আলোয় সবকিছু ঝলমল করছে। নিচে মেঘে মেঘে তোলপাড়। জুরার বুঝি সংবিত ফিরে এলো। সে ছুটে গেল গহ্বরের কাছে। চেহারা তার পাগলের মতো, চোখে বিভ্রান্ত দৃষ্টি। গহ্বরটা বেড় দিয়ে সে দৌড়োয় আর ব্যাকুল কণ্ঠে হায় হায় করে চলে, আমার কুকুর, আমার কুকুর। আর কুচাক, তার অবস্থা আরো কাহিল। তেমনি উপুর হয়ে পড়ে এক টানা কোকিয়ে চলেছে, আর খাবি খাচ্ছে ও বরফ চাটছে। থাম! জুরা গর্জে উঠল। কুচাকের কানে তা গেল কিনা কে জানে। তার ককানি থামে না। দুরন্ত রাগে জুরা ধেয়ে গেল তার দিকে, বুটের এক ঘা কষিয়ে দিয়ে আবার গর্জে উঠল, চোপড়া বলছি। সঙ্গে সঙ্গে কুচাকের কোঁকানি বন্ধ, আর সেই নিস্তব্ধতার মধ্যে গহ্বর থেকে ভেসে এলো আবার সেই তীক্ষ্ণ কেউ কেউ আওয়াজ। বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো জুরার গলা থেকে। হায় হায়, কুকুর, আমার কুকুর, হায় হায়, আমার নাম করা বাবু হারিয়ে যাবে। দুটো ঘোড়া দিয়ে বাবা ওকে কিনেছিল, হায় হায়, হারিয়ে যাবে বাচ্চাগুলো। ওরা বাবুর বাচ্চা, এক একটার দাম এক একটা ইয়াকের সমান। কি করে বাঁচাবো আমরা? খাবার আসবে কোথা থেকে? বন্দুক নেই, বাবুও নেই। কুচাক! হঠাৎ সে গর্জন করে উঠল। জুরার আর্তনাদ কানে যেতেই কুচাক ছটফট করতে করতে এক লাফে উঠে বসেছিল। পরক্ষণে জুরার হুঙ্কার শুনতেই একাগ্র চিত্তে সে নামাজ পড়তে শুরু করলো। শরিয়ত মতে নামাজের সময় কোনো চিৎকার ডাকাডাকি কানে যাবার কথা নয়। কুচাক তাই নির্বিকার। জুরার গর্জনে সাড়া দেওয়া দূরের কথা, ঘাড়ও ফেরায় না পর্যন্ত। দুঃসহ রাগে জুরা চোখে অন্ধকার দেখে। খুন, কুচাককে খুন করবে সে। ভয়ঙ্কর কণ্ঠে শুরু হয় তার অবিশ্রান্ত গালাগালি। কুচাক ঘাবড়ে যায়। বদমেজাজি ছোঁড়াটার মাথা ঠিক আছে তো? কথাটা মনে হতেই কোথায় উবে গেল তার সেই ভক্তি ও একাগ্রতা। সচকিত কণ্ঠে সে জিজ্ঞেস করলে, কি বলছিস? দড়িগুলো দাও। ক্ষিপ্র হস্তে জুরা দড়িতে কয়েকটা ফাঁস লাগালো। তারপর কুড়ুল দিয়ে বরফে গভীর গর্ত করে বল্লমটা তার মধ্যে শক্ত করে পুঁতে সে দড়ির একটা কোণা বাঁধল তার সঙ্গে। অন্য দিকটা অতল গহ্বরের মধ্যে নামিয়ে দিয়ে সে এবার ফিরল কুচাকের দিকে। বললে, নামো, দড়ি ধরে ভেতরে নামতে হবে তোমাকে। হ্যাঁ? কুচাক ভয়ানক আঁতকে উঠল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জুরার মুখের দিকে। সত্যি কি ওর মাথাটা বিগড়ে গেল? পরক্ষণেই গঙিয়ে উঠল, ভেতরে নামবো আমি? সর্বনাশ, বলছিস কি? জুরার
এই অসম্ভব প্রস্তাব সে কল্পনাও করেনি। সজোরে মাথা নেড়ে পিছিয়ে গেল সে। শোনো, অবিচল ভয়ঙ্কর কণ্ঠ জুরার, দিব্যি কেটে বলছি, বাচ্চাটাকে আনতে না নামো তো আজ খুন হবে আমার হাতে। বাবুও হয়তো এখনো বেঁচে আছে। কুচাক হাঁটু ভেঙে বসে পড়ল। পালিয়ে যাওয়ার উপায় নেই। সে জানে জুরা যা বলে তাই করে। ছোড়া বের করে জুরা গর্জন করে উঠল, জলদি! কুচাক এক পা করে এগিয়ে যায়, গহ্বরের পাশে গিয়ে দাঁড়ায়, সারসের মতো গলা লম্বা করে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে নিচের অন্ধকারের দিকে। জাহান্নামের পথে নিশ্ছিদ্র অন্ধকার। জুরা আবার তর্জন করে উঠল, জলদি! কুচাকের আর বিরক্তি করার ক্ষমতা নেই। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। জাহান্নামে যাবার আগে দেবতাদের কাছে কোরবানি দিয়ে যাবার কথা তার মনে পড়ে। ধীরে ধীরে সে ছোড়া বের করলো, কোড়ে আঙুল দিয়ে চিরে রক্ত ছড়িয়ে দিলে বরফের ওপর। তারপর বুক চাপড়ে দেবতাদের কাছে প্রার্থনা জানিয়ে দড়ি ধরে ঝুলে পড়ল গহ্বরের মধ্যে। শেষবারের মতো তার গলা শোনা গেল, উহ, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ভয়ঙ্কর ঠান্ডা।